শতভিসা এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এক্সামকে মাথায় রেখে পুনরায় নতুন একটি প্র্যাকটিস সেটস নিয়ে এসেছি। এখানেও বেশ কিছু প্রশ্ন থাকবে। মূলত যে জায়গাগুলো থেকে প্রশ্ন আসে বা যে জায়গাগুলো পড়তে হয় সেখান থেকেই প্রশ্ন। তোমাদের একটা বিষয় আমি আগেও বলেছি, বর্তমান সময়ে বলবো, যারা চাকরির পরীক্ষা দেবে বা যে কোনো চাকরির পরীক্ষায় প্রশ্ন কিন্তু কমন আসে না, মূলত কনসেপ্টটা কমন আসে। অর্থাৎ কোয়েশ্চেন কমন পাবে না, কিন্তু কনসেপ্টটা কমন পাবে। অর্থাৎ এই জায়গাগুলো পড়তে হয়, সেই বিষয়টা ধারণা পেতে গেলে অবশ্যই প্র্যাকটিস সেটগুলো দেখতে হবে যে কোন জায়গা থেকে প্রশ্ন আসছে। আমরা এরপরে শুরু করব। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন যেটা কবে প্রণীত হয়? অবশ্যই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত আইন, ভালো করে প্রশ্নটা পড়বে। অপশন এ 1971, অপশন বি 1973, অপশন সি 1978 অ্যান্ড ডি 1992। আমরা যখন কোয়েশ্চেন সেটগুলো আলোচনা করি সেখানে প্রতিটা অপশনের যে ইম্পর্টেন্ট সেটা বলে দিই এবং অপশনগুলো এমনভাবে রাখি যাতে বাকি যে অপশনগুলো রয়েছে সেগুলোও গুরুত্বপূর্ণ। আমরা এই 1992 সালটা দেখি, এখানে 92 সালটা খুব ইম্পর্টেন্ট, কারণ এই সময়ই 73তম সংবিধান সংশোধন পাস করা হয়, যেটা চালু হয়েছিল পরবর্তী বছরে 93 সালে 23 এপ্রিল। কিন্তু মনে রাখতে হবে এই যে সংবিধান সংশোধনটা এলো তার ফলেই কিন্তু পঞ্চায়েতকে সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হলো, ফলে এই সালটা ইম্পর্টেন্ট। 1978 সালে কি, 1978 সালে ওয়েস্ট বেঙ্গলে প্রথম পঞ্চায়েত ইলেকশন হলো, অর্থাৎ পঞ্চায়েত ব্যবস্থা যেটা চালু হলো পশ্চিমবঙ্গে সেটা চালু হলো 1978 সালে পঞ্চায়েত ইলেকশনের মাধ্যমে। তাহলে আইনটা কবে এলো? আইনটা এসেছিলো অবশ্যই অপশন বি 1973 সালে। এই যে সালগুলো খুবই ইম্পর্টেন্ট, আমি বললাম সালগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট আমরা 2 নম্বর প্রশ্ন দেখব, গ্রাম সংসদের সদস্য কারা? খুব কমন প্রশ্ন, গ্রাম সংসদ এবং গ্রাম সভা। অপশনে শুধুমাত্র পঞ্চায়েত সদস্য, বি গ্রামের ভোটার তালিকাভুক্ত সকল প্রাপ্তবয়স্ক নাগরিক, শুধুমাত্র প্রধান এবং উপপ্রধান, শুধুমাত্র সরকারি কর্মচারী। আমি বলেছিলাম যে পঞ্চায়েত ব্যবস্থা মানে তিনটে বিষয়, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ। কিন্তু যখনই গ্রাম পঞ্চায়েত কথাটা বলবে তখন জানতে হবে এটা একদম পঞ্চায়েত ব্যবস্থার শেষ স্তর। গ্রাম পঞ্চায়েতের দুটো মেন বিষয়ই হলো, একটা হচ্ছে গ্রাম সংসদ আর একটা হচ্ছে গ্রাম সভা। আমি বলেছিলাম যে একদম গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম সংসদ, আবার পঞ্চায়েত ব্যবস্থার সর্বনিম্ন স্তর হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এই জায়গাটা বুঝবে, পঞ্চায়েত সিস্টেমের সর্বনিম্ন স্তর গ্রাম পঞ্চায়েত, আর গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার মানে গ্রাম পঞ্চায়েতের সর্বনিম্ন স্তর গ্রাম সংসদ। তাহলে গ্রাম সংসদের সদস্য কারা? আমি বলেছিলাম যে একটা জিপিতে মোট 9টি, 10টি, 11টি, 12টি এরকম সংসদ থাকে, সেই সংসদগুলো নিয়ে একটা জিপি তৈরি হয়। এই যে 11টা সংসদ মানে 11টা গ্রাম, 11টা সংসদ মানে 11টার বেশি গ্রাম, 11টা সংসদ মানে 11টার কম গ্রামও হতে পারে। অর্থাৎ গ্রাম মানেই কিন্তু সংসদ নয়, আমি বহুবার বলেছি, বহু ভিডিওতে কনসেপ্ট ক্লাসও আলোচনা করেছি, দেখে নেবে। তাহলে গ্রাম সংসদ বলতে অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে এই যে এক সংসদ মানে সেখানে যতজন ভোটার আছেন, যতজনের নাম ওই যে ভোটার তালিকা যেখানে দেখবে এরকম প্রত্যেকের ছবি দেওয়া, নাম দেওয়া থাকে, সেই তালিকায় যাদের নাম আছে তারা হচ্ছে ওই গ্রাম সংসদের সদস্য, এবং সেই সমস্ত গ্রাম সংসদগুলো নিয়ে একটা গ্রাম পঞ্চায়েত গঠিত হচ্ছে। আর এই গ্রাম সংসদের যারা সদস্য মানে এই সমস্ত গ্রাম সংসদের সদস্যদের নিয়ে তৈরি হচ্ছে গ্রাম সভার সদস্য। তাহলে যদি বলে গ্রাম সভা সদস্য কারা, তার মানে ওই নির্দিষ্ট পঞ্চায়েতে যতগুলো সংসদ আছে সেই সংসদে যারা প্রাপ্তবয়স্ক ভোটার তারা হচ্ছে গ্রাম সভার সদস্য, আর নির্দিষ্ট একটা গ্রামের বা নির্দিষ্ট একটা সংসদের যারা প্রাপ্তবয়স্ক ভোটার তারা হচ্ছেন গ্রাম সংসদের সদস্য। এবার এখানে দেখুন লেখা আছে গ্রামের ভোটার। অবশ্যই বলেছিলাম শুধুমাত্র গ্রামের ভোটার মানে একটা গ্রামে দুটো সংসদ থাকতে পারে, একটা গ্রামে একটা সংসদ থাকতে পারে, আবার একটা গ্রাম পাশের একটা গ্রাম নিয়ে একটা সংসদ তৈরি হতে পারে। যাই হোক, তোমরা অপশন দেখে উত্তর করার চেষ্টা করবে। এখানে যেহেতু গ্রাম বলে উল্লেখ করা আছে যে একটা গ্রামের ভোটার তালিকায় যাদের নাম আছে তারাই ভোটার, অবশ্যই এখানে এটাই উত্তর হবে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 3 নম্বর, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচন পরিচালনা করেন কে? অর্থাৎ পঞ্চায়েতে যে ইলেকশনটা হয় প্রতি 5 বছর অন্তর, তোমরা জানো 3টে পঞ্চায়েতে মানে পঞ্চায়েতের একসঙ্গে 3টির ভোট হয়, অর্থাৎ জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত। তোমরা দেখবে 3টে করে ব্যালট পেপার দেওয়া হয় একসঙ্গে, 3টে বক্স থাকে, সেই বক্সে গিয়ে পিঙ্ক, হোয়াইট এরকম থাকে, দেখবে গ্রিন, সেগুলো আলাদা আলাদা করে স্ট্যাম্প দিয়ে আলাদা আলাদা বক্সে দিতে হয়। এই যে ভোটটা হচ্ছে সেটা পরিচালনা করেন কি? অপশনে রাজ্যপাল, বি নির্বাচন কমিশন, সি রাজ্য নির্বাচন কমিশন অ্যান্ড ডি জেলা শাসক। মনে রাখতে হবে পশ্চিমবঙ্গের যে কোনো ধরনের সাংবিধানিক নির্বাচন, সাংবিধানিক নির্বাচন বলে অবশ্যই রাষ্ট্রপতি নির্বাচন, উপরাষ্ট্রপতি নির্বাচন, লোকসভা, এছাড়া বিধানসভা, যাই নির্বাচন হোক না কেন সেটা সবসময় পরিচালনা করে নির্বাচন কমিশন। এবার নির্বাচন কমিশন তোমরা জানো ইলেকশন কমিশন, সেই ইলেকশন কমিশনের আবার ব্যাপার আছে, প্রতিটা স্টেটে আবার স্টেট ইলেকশন কমিশন আছে।
লোকসভা এবং বিধানসভার যে ভোট হয় সেটা নির্বাচন করেন একদম ডাইরেক্ট ইসিআই মানে ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। আর রাজ্যের ক্ষেত্রে যে ভোট হয় অর্থাৎ পঞ্চায়েত বা পৌরসভার ক্ষেত্রে হবে রাজ্য নির্বাচন কমিশন, অর্থাৎ অপশন সি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 4 নম্বর প্রশ্ন, পঞ্চায়েতে মহিলাদের জন্য বর্তমান ন্যূনতম কত শতাংশ আসন সংরক্ষিত? অপশন এ 33, বি 40, সি 50 অ্যান্ড ডি 60। এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এখানে বলে যে পঞ্চায়েতে মহিলাদের জন্য বর্তমান ন্যূনতম মানে মিনিমাম কত শতাংশ আসন সংরক্ষিত করতে হবে সেটা বলা আছে। এই উত্তরটা হবে এ 33%। কিন্তু ওয়েস্ট বেঙ্গলে এই পার্সেন্টেজটা আছে 50%। যদি বলা হতো এখানে যে পশ্চিমবঙ্গে কত শতাংশ সংরক্ষণ দেওয়া আছে তাহলে 50%। অর্থাৎ সহজ বিষয় 33% দিতেই হবে। এর থেকে একটু এগিয়ে কেউ এর থেকে বেশি 40%, 50%, 50% অনেক স্টেটই দেয়, দিতেই পারে। সেই মানে লিস্টে কিন্তু পশ্চিমবঙ্গ আছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে বর্তমানে পঞ্চায়েতে মহিলার জন্য সংরক্ষণ আছে 50%। অবশ্যই এটা ল্যাটারাল রিজার্ভেশন। নেক্সট আমরা দেখব পরবর্তী ক্ষেত্রে 5 নম্বর, অনুচ্ছেদ 243G অর্থাৎ 243G যে ক্লজটা রয়েছে সেটা কিসের সঙ্গে সম্পর্কিত? অপশন এ নির্বাচন, বি পঞ্চায়েতের ক্ষমতা দায়িত্ব, সি সংরক্ষণ অ্যান্ড ডি অর্থ কমিশন। অবশ্যই এগুলো সবই পঞ্চায়েতের ব্যাপার, অর্থাৎ পঞ্চায়েতের নির্বাচন, পঞ্চায়েতের সংরক্ষণ যেটা রিজার্ভেশন থাকে সিটের সেই সব। আমি বলেছিলাম 243 থেকে 243-এর ও এই সমস্ত ধারাগুলোতে লেখা আছে কি না পঞ্চায়েত ব্যবস্থা। এই যে পঞ্চায়েত ব্যবস্থাটা লেখা আছে আমি বলেছিলাম যদি তোমাদের সম্ভব হয় মুখস্থ করে নেবে, বা আমাদের একটা ট্রিক্স আলোচনা করেছিলাম, একটা সহজ 2-3টে লাইন আছে সেটা মনে রাখতে পারলে মনে রাখা যাবে যে কোনটাতে কী আছে। 243G এতে লেখা আছে কিন্তু পঞ্চায়েতের যে ক্ষমতা, পাওয়ার এবং ডিউটি যেটা সেটা উল্লেখ করা আছে। প্রতিটা আর্টিকেলেই কিন্তু এরকম কিছু কিছু কোনোটায় রিজার্ভেশন দেওয়া আছে, কোনোটায় গ্রাম সভা সম্বন্ধে লেখা আছে। 243 যেমন আমি আলোচনা করেছিলাম গ্রাম সভা লেখা আছে। এই সমস্ত বিষয়গুলো আছে, সেগুলো তোমরা অবশ্যই মুখস্থ করে নেবে। অন্তত এই ধারাগুলো ইম্পর্টেন্ট, কারণ পঞ্চায়েতে যেহেতু পরীক্ষা সেহেতু যেগুলো একটু গ্র্যাজুয়েশন লেভেলের হবে আর কি, সে সমস্ত পরীক্ষায় কিন্তু এই ধরনের প্রশ্ন আসতেই পারে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 6 নম্বর প্রশ্ন, গ্রাম পঞ্চায়েতের বাজেটকে অনুমোদন করে। অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের যে বাজেট আমি বলেছিলাম সেই গ্রাম সভা এবং গ্রাম সংসদের যে ক্লাস সেখানে দেখবে। অপশন এ গ্রাম সভা, বি পঞ্চায়েত সমিতি, সি জেলা পরিষদ অ্যান্ড ডি রাজ্য সরকার। এখানে গ্রাম পঞ্চায়েত মানে আবার বলছি গ্রাম পঞ্চায়েত যখন বলবে তার মানে তোমরা যাবে একদম শেষ স্তরটা গ্রাম পঞ্চায়েত, আর পঞ্চায়েত ব্যবস্থা মানে পুরোটা। এবার গ্রাম পঞ্চায়েতের বাজেট মানে গ্রাম পঞ্চায়েতের যে ইনকাম আর কি, সেই ইনকাম কোথা থেকে হয় সেটাও বলেছিলাম, বা যেটা সরকার গ্রান্ট দিচ্ছে সেইটা এবার কীভাবে খরচা হবে, সেই যে বাজেটটা হলো সেটা অনুমোদন কারা করে। এই যে অনুমোদনের ক্ষেত্রে আমি বুঝিয়েছিলাম যে গ্রাম সংসদ মানে প্রতিটা গ্রামের যে মিটিং, মানে গ্রাম সংসদ মানে আবারও বলছি প্রতিটা গ্রাম বলতে সবসময় একটা গ্রাম মানে একটা সংসদ তা নয়, কারণ এটা একটু বুঝে নেবে। ফলে সেই সংসদে মিটিং হলো, সংসদে মিটিং হয়ে যাওয়ার কিছু সিদ্ধান্ত নেওয়া হলো। এইভাবে প্রতিটা সংসদ মানে ওই গ্রাম পঞ্চায়েত আন্ডারে যতগুলো গ্রাম সংসদ আছে 11টা কি 10টা কি 12টা, তারা একত্রিত হয়ে পরের মাসে, অর্থাৎ আমি বলেছিলাম মে মাসে এই মিটিংটা হচ্ছে, আর জুন মাসে গিয়ে গ্রাম সভার মিটিংটা হচ্ছে। সেই সমস্ত গ্রাম সংসদ একত্রিত হয়ে এরপরে যে সিদ্ধান্তগুলো নেওয়া হলো সেগুলো পুনরায় অ্যাপ্রুভ করা হচ্ছে। এই গ্রাম সভাতে কিন্তু বাজেট যেটা গ্রাম পঞ্চায়েতে কিসে কীভাবে খরচা হবে সেটা কিন্তু অনুমোদন করা হয়। অর্থাৎ রাইট আনসার অপশন এ গ্রাম সভা, এটা কিন্তু মনে রাখবে। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 7 নম্বর প্রশ্ন, 11তম তপশিলে অন্তর্ভুক্ত নয় কোনটি? আমরা জানি যে বর্তমানে 12টি তপশিল আছে সংবিধানে, এবং 11 নম্বরটা ইম্পর্টেন্ট কেন এটা পরবর্তী সময় অ্যাড হয়, আমি একটু আলোচনা করলাম। 73তম সংবিধান সংশোধন 1992 সালে যখন পঞ্চায়েত ব্যবস্থাটাকে নিয়ে আসা হলো, তোমরা বুঝতেই পারছো যদি পঞ্চায়েত ব্যবস্থার এই সিস্টেমটা আগে ছিল না, ফলে নতুন একটা তপশিল অ্যাড করা হলো 11 নম্বর, সেখানে এটা অ্যাড করে দেওয়া হলো। তাহলে এই তপশিলে আমরা এটাও জানি 29টি বিষয় উল্লেখ করা আছে। সেই বিষয়গুলোর মধ্যে কোনটা নেই? অপশন এ কৃষি, ক্ষুদ্র সেচ, প্রতিরক্ষা, পশুপালন। জাস্ট কমন সেন্স যদি তোমরা কাজে লাগাও তাহলে উত্তরটা বুঝতে পারবে। যেহেতু পঞ্চায়েত ব্যবস্থার কথা 11 নম্বর তপশিলে লেখা আছে, ফলে পঞ্চায়েতের সঙ্গে কৃষি রিলেটেড এটা থাকতেই পারে, ক্ষুদ্র সেচ এটাও থাকবে, পশুপালন এটাও থাকবে, কারণ এটা পঞ্চায়েত ব্যবস্থার সঙ্গে যুক্ত। তাহলে অবশ্যই প্রতিরক্ষা যে ডিফেন্স, একদম এটা সরাসরি কেন্দ্রীয় সরকারের ব্যাপার, সেন্ট্রালের ব্যাপার, ইউনিয়ন লিস্টের ব্যাপার, ফলে অবশ্যই এটা উত্তর হবে অপশন সি প্রতিরক্ষা বা ডিফেন্স। নেক্সট আমরা পরবর্তী প্রশ্ন যাব 8 নম্বর, পঞ্চায়েতের মেয়াদ শেষ হওয়ার আগে ভেঙে গেলে কত মাসের মধ্যে নির্বাচন করতে হয়? তো পঞ্চায়েতের যে মেয়াদ সেটা শেষ হলো না, তার আগেই ভেঙে গেছে, বা প্রশ্নটা এইভাবেও আসতে পারে যে পঞ্চায়েতের মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর নির্বাচন হয়নি, সেটা কত মাসের মধ্যে নির্বাচন করতে হয়? অপশন এ 3 মাস, বি 6 মাস, সি 9 মাস,
ডি 12 মাস। মনে রাখতে হবে যে কোনো ধরনের এই ধরনের প্রশ্ন, সেটা পঞ্চায়েত কেন অন্য কোনো ক্ষেত্রেও যেটা মেনলি উত্তর হয় সেটা হচ্ছে 6 মাস। অর্থাৎ কোনো একটা বডি তার মেয়াদ শেষ হয়ে গেল, তাহলে তার 6 মাসের মধ্যে ইলেকশনটা করিয়ে নিতে হবে। বা এরকম হতে হবে যদি সেই বডিটার মেয়াদ শেষ হওয়ার আগেই ভেঙে গেল, সেক্ষেত্রেও 6 মাসের মধ্যে কিন্তু ইলেকশনটা করাতে হবে। অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। পরবর্তী প্রশ্ন নম্বর 9 নম্বর, পঞ্চায়েতের সদস্য হবার ন্যূনতম বয়স কত? এখানে কিছু বয়স আছে খুব ইম্পর্টেন্ট, এর সঙ্গে আরেকটা বয়স তোমরা লিখে নাও 35। তাই যদি আমরা 18 বছরটা দেখি, 18 বছর কি, 18 বছর একটু আগে আলোচনা করলাম, 18 বছর হচ্ছে ভোটদানের বয়স। যদিও আগে ছিল 21, পরবর্তী ক্ষেত্রে এটাকে কমিয়ে নিয়ে আসা হয়। 61তম সংবিধান সংশোধনী 1989 সালে, যে সময় প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধীজি। প্রশ্ন আছে কবে, কোন সংবিধান সংশোধন? তাহলে এই 21 বছর হয়ে গেল, অর্থাৎ 18 বছর হচ্ছে বর্তমানে ভোটদানের বয়স। 21 বছর কি, লোকাল সেলফ গভর্নমেন্ট যেগুলো, অর্থাৎ পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটির ক্ষেত্রে যে ভোটদান, মানে যারা ভোটের প্রার্থী হবেন তাদের ন্যূনতম বয়স হবে 21 বছর। 25 বছর কোনটা, লোকসভা এবং রাজ্যের যে বিধানসভা, অর্থাৎ স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি, বিধানসভা এবং লোকসভার যারা সদস্য হবেন অর্থাৎ প্রার্থী হবেন, তাদের মিনিমাম বয়স হবে 25 বছর। 30 বছর কোনটা, রাজ্যসভা প্লাস এসএলসি, মানে রাজ্যসভা প্লাস বিধান পরিষদ, অর্থাৎ যে সমস্ত রাজ্যে বিধান পরিষদ আছে, বর্তমানে 7টি রাজ্যে আছে তোমরা জানো, সেই বিধান পরিষদে যারা নির্বাচিত হতে চাইছেন, অবশ্যই এখানে এই এসএলসিতে বা রাজ্যসভাতে ডাইরেক্ট ভোট হয় না, ইনডাইরেক্ট ইলেকশন হয়, সেখানে বয়স হবে 30। আর 35 কোনটা, প্রেসিডেন্ট গভর্নরের ক্ষেত্রে। এই বয়সগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে আমাদের আজকে উত্তর হবে অপশন বি, 21 বছর। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 10 নম্বর, ভারতের জাতীয় আয় প্রথম কে গণনা করেছেন, ন্যাশনাল ইনকাম প্রথম কে ক্যালকুলেশন করেন? অপশন এ দাদাভাই নওরোজি, বি ভিকে আরভি রাও, সি উইলিয়াম ডিগবি অ্যান্ড ডি সিএন ভাকিল। এখানে প্রশ্নটা যদি এইভাবে আসতো যে ভারতের জাতীয় আয় প্রথম কে সায়েন্টিফিক ওয়েতে গণনা করেন, অর্থাৎ বিজ্ঞানসম্মতভাবে গণনা করেছিলেন কে, তখন একরকম উত্তর হবে। যদি প্রথম কথা বলেছে, এখানে কোনো সায়েন্টিফিক বা এরকম কিছু লেখেনি, তাহলে রাইট আনসার অপশন এ দাদাভাই নওরোজি। যদি এটা সায়েন্টিফিক বলতো তখন হতো ডক্টর ভিকে আরভি রাও। এটা করেছিলেন 1936-37 সালে ভিকে আরভি রাও। আর দাদাভাই নওরোজি তোমরা জানো এটা করেছিল 1867-68 সালে। এবং এখান থেকে আরেকটা প্রশ্ন আছে, দাদাভাই নওরোজি যখন এটা করছেন তখন তিনি হিসাব করে দেখিয়েছিলেন ভারতবর্ষের পার ক্যাপিটা ইনকাম 20 টাকা। নেক্সট 11 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ কোনটি? অপশন এ সুন্দরবন, বি নীলগিরি, সি নন্দা দেবী অ্যান্ড ডি মান্নান উপসাগর। এই যে বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক, ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট, এইগুলো কিন্তু প্রথম কোনটা শেষ কোনটা এগুলো দেখে রাখবে। তাহলে আমাদের বলে যে প্রথম বায়োস্ফিয়ার রিজার্ভ, তার রাইট আনসার অপশন বি নীলগিরি। অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 12 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কোথায়? অপশন এ কালাপাক্কাম, বি তারাপুর, সি কায়গা অ্যান্ড ডি কাংড়াপাড়া। এইটাও একটা কনফিউশন প্রশ্ন, মানে কনফিউশন বলতে দুটো অপশন একসঙ্গে অনেক সময় দিয়ে দেয়। যেহেতু অপশন অনুযায়ী আমাদের সেই অপশন এখানে গুরুত্বপূর্ণ নয়, কারণ এখানে দুটো নাম একসাথে নেই। রাইট আনসার অপশন বি তারাপুর, বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন 13 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম জাতীয় উদ্যান, আমি একটু আগে আলোচনা করলাম যে জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক কোনটা? অপশন এ কাজিরাঙা, বি জিম কর্বেট, সি রণথম্বর অ্যান্ড গির। এই ন্যাশনাল পার্কের যে স্টেটগুলো সেটাও ইম্পর্টেন্ট, যেমন গির আমরা জানি গুজরাট, রণথম্বর রাজস্থান, জিম কর্বেট উত্তরাখণ্ড, আর কাজিরাঙা হচ্ছে আসাম। এবং ভারতের যে প্রথম ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে অবশ্যই জিম কর্বেট ন্যাশনাল পার্ক, অর্থাৎ অপশন বি ইজ দ্য রাইট আনসার। নেক্সট আমরা দেখব 14 নম্বর প্রশ্ন, সংবিধানের কোন অংশে মৌলিক অধিকার লিপিবদ্ধ আছে? অর্থাৎ মৌলিক অধিকার কোন অংশে, মানে পার্টে উল্লেখ করা আছে? পার্ট 3, পার্ট 2, পার্ট 4, পার্ট 5। আমি বলেছিলাম পার্ট এবং শিডিউল এই দুটো জায়গায় একটু মুখস্থ করে রাখবে। আমি দেখি পার্ট 2, পার্ট 2 তোমরা প্রত্যেকেই জানো, এখানে লেখা আছে সিটিজেনশিপ, সংবিধানের যে নাগরিক কারা হবেন কারা হবেন না, বা ভারত স্বাধীন হওয়ার সময় যে নাগরিকত্ব ছিল আর কি, যারা পাকিস্তান থেকে চলে এসছে ভারতে তাদের ক্ষেত্রে কী হবে, সেই সময়কার কথা বলছি। এখন কিন্তু এগুলো আর চলে না, এখন নতুন নতুন যে সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট হয়ে গেছে সেই অনুযায়ী চলে। কারণ সেই সময় 1947 সালে যারা গিয়েছিলেন তার আগে সেই সময় চলে এসছেন, বা ভারত থেকে পাকিস্তানে গিয়েছিলেন কিন্তু আবার ফিরে এলেন, এই সমস্ত বিষয় লেখা আছে। কাদের নাগরিকত্ব থাকবে না, যারা ফরেনার তাদের কী হবে, ওসিআই, পিআইও, এই সমস্ত বিষয় আছে। এটা কিন্তু লেখা আছে পার্ট
2A 5 থেকে 11 নম্বর ধারায়। এবং এই 11 নম্বর ধারাটা খুব ইম্পর্টেন্ট। এখানেই কিন্তু সংবিধানে পার্লামেন্টকে ক্ষমতা দেওয়া হয়েছে যে নাগরিকত্ব বিষয়ে সমস্ত বিষয় নির্ভর করছে সেন্ট্রালের উপর, অর্থাৎ পার্লামেন্টের ওপর। পার্লামেন্ট এই বিষয়ে আইন প্রণয়ন করতে পারে এবং সেই নিয়েই কিন্তু রাজ্যের কোনো ক্ষমতা থাকবে না। এবং এই জন্যই দেখবে তোমরা আমাদের যে বর্তমান ভারতের যে শাসন ব্যবস্থা সেটাকে বলা হয় কোয়াসি ফেডারাল, অর্থাৎ যুক্তরাষ্ট্রীয় সম্পূর্ণভাবে নয়, আধা যুক্তরাষ্ট্রীয়। অর্থাৎ এখানে কিন্তু রাজ্যের কোনো ক্ষমতা নেই, কেন্দ্রের ক্ষমতা। এটা একটা আধা যুক্তরাষ্ট্রীয় যে ক্ষমতা ভারত, সেটা একটা উদাহরণ। নেক্সট পার্ট 3। পার্ট 3তে হচ্ছে রয়েছে ফান্ডামেন্টাল রাইট, যেটা আছে 12 থেকে 36। নেক্সট পার্ট 4 আমি আলোচনা করেছিলাম ডিপিএসপি 37 থেকে 51। আর পার্ট 5 তো জানো একদম কেন্দ্রীয় শাসন, যেটা মানে একদম প্রেসিডেন্ট থেকে শুরু হচ্ছে, তারপরে মানে ভাইস প্রেসিডেন্ট, তারপরে প্রধানমন্ত্রী, তারপরে লোকসভা, রাজ্যসভা, স্পিকার, ডেপুটি স্পিকার, তারপরে আসছে বাজেট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, এভাবে কিন্তু যাচ্ছে, ক্যাগ। তাহলে আমরা বুঝতেই পারছি রাইট আনসার অপশন বি, পার্ট 3তে লেখা আছে মৌলিক অধিকার। যাই হোক, আজকে আমরা মোট 14টা প্রশ্ন আলোচনা করে দিলাম। তোমরা অবশ্যই দেখে নিও, কারণ এই জায়গাগুলো থেকেই দেখবে প্রশ্ন কিন্তু পাবে।